স্বর্গীয় অপ্সরা অদ্রিকার গর্ভবতী হবার পেছনে রয়েছে এক গভীর রহস্য। কি সেই রহস্য? মহাভারতে বর্ণিত রয়েছে একটি মাছের থেকে জন্ম হয়েছিল রানী সত্যবতীর। কিন্তু একটি মাছ কিভাবে জন্ম দিল একটি মানুষের? এই মাছটি কি সাধারণ মাছ, নাকি এটি কোনো দৈবিক শক্তিধারী মাছ? সে কিভাবেই বা সত্যবতীকে গর্ভধারণ করলো? আসুন জেনে নেওয়া যাক সেই কাহিনী। রাজা উপরিচর বসুর রাজ্যে কোলাহল নামক একটি পর্বত ছিল। সেই পর্বত একবার কামের দ্বারা উন্মত্ত হয়ে উঠেছিলেন, আর সেই কারণে তিনি একটি নদীর উপরে আক্রমণ করেন। তিনি সেই নদীর পথ বন্ধ করে দেন। নদী তাকে বলেন, দয়া করে আমায় মুক্ত করে দিন। পর্বত বলেন, আমি যাকে একবার আটকাই তাকে সারা জীবন আটকে রাখি। নদী হাজার বা কাকতি মিনতি করার পরেও সেই পর্বত তার কোনো কথাই শোনেন না। অবশেষে সেই অসহায় নদী রাজা উপরিচর বসুর কাছে আশ্রয় চান। রাজা তাকে সাহায্য করেন। তিনি আঘাত করে পর্বতকে দুভাগে ভাগ করে দেন। তারপর সেই ফাঁকের মধ্যে দিয়ে নদীটি পুনরায় প্রবাহিত হয়। তারপরে সেই পর্বত ও নদীর মিলনস্থল থেকে একজন নারী ও একজন পুরুষের আবির্ভাব ঘটে। সেই পুরুষটিকে রাজা তার সেনাবাহিনী হিসেবে নিযুক্ত করেন, আর সেই নারী অর্থাৎ গিরিকার রূপে মুগ্ধ হয়ে রাজা তাকে বিয়ে করে নেন। একদিন গিরিকা একটি সুন্দর ফুলে ঘেরা জঙ্গলের ভেতরে যান ঝর্ণার জলে স্নান করবার জন্য। তিনি জল নিয়ে খেলতে খেলতে স্নান করছিলেন, আর তার চারিদিকে প্রজাপতিরা এসে যেন তার সৌন্দর্যের তারিফ করছিল। ঠিক সেই সময় রাজা উপরিচরও আসেন সেখানে। তিনি তার স্ত্রীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান। তিনি তার স্ত্রীকে স্পর্শ করার জন্য নদীতে যান। তিনি তার দুহাত দিয়ে তার স্ত্রীর দুচোখ চেপে ধরেন। গিরিকা ভয় পেয়ে যান এবং চিৎকার করে বলেন, কে? ছাড়ুন আমায়। রাজা আস্তে আস্তে বলেন, ছাড়বো না রানী, আমি তোমায় আমার সাথে নিয়ে যাব। যাবে? রাজার গলার স্বর শুনে গিরিকা বুঝতে পারেন যে উনি আর কেউ নন, তার স্বামী। তিনি রাজার হাত সরিয়ে দিয়ে বলেন, আপনি এখানে কেন এসেছেন? রাজা বলেন, তোমার জন্য। গিরিকা জড়িয়ে ধরেন তার স্বামীকে। তিনি বলেন, একটা কথা বলি, আমার একটি ইচ্ছে আছে। রাজা তাকে বলেন, নিশ্চয়ই, বলো কি চাই তোমার? গিরিকা বলেন, আজকের থেকে ভালো দিন এবং ভালো সময় আর হতে পারে না। আমি মা হতে চাই, আমাদের সন্তান হবে। রাজা বলেন, নিশ্চয়ই তাই হবে গিরিকা, কিন্তু এখন নয়। গিরিকা অভিমানী হয়ে বলেন, আমি আজ বলেছিলাম। রাজা বলেন, আজই, কিন্তু এখন নয়। আমায় যে এখনই ফিরতে হবে প্রাসাদে, আর তোমাকেও ফিরতে হবে। পিতামহরা এসেছেন, তাদের আপ্যায়ন করতে হবে যে। আগে এই কাজটি পূর্ণ করি, তারপর আজ রাতে। গিরিকা বলেন, ঠিক আছে, আপনি কথা দিন যে আজ রাতেই। রাজা বলেন, আমি এর আগে কখনো কোনো কথার খেলাপ করেছি কি? গিরিকা লজ্জা পেয়ে যান। তিনি জড়িয়ে ধরেন রাজাকে। তারপরে তারা প্রাসাদে ফিরে আসেন। তারা প্রাসাদে ফিরে তাদের পিতামহদের সেবা করেন। বিকেল হয়ে যায়। তাদের পিতামহরা বিশ্রাম নিচ্ছেন। এমন সময় ডেকে পাঠান রাজা উপরিচরকে। তিনি আসেন। তারা রাজাকে বলেন, আমাদের একটি বিশেষ ইচ্ছে ছিল যে। রাজা বলেন, নিশ্চয়ই, কি ইচ্ছে বলুন। তারা বলেন, তুমি কি আজ রাতে কোনোভাবে হরিণ শিকার করার ব্যবস্থা করতে পারো? রাজা বললেন, নিশ্চয়ই, আমি এখনই ব্যবস্থা করছি। এই কথা বলে রাজা সেখান থেকে বেরিয়ে যান। তার পিতামহদের কথা শুনে রাজা দোটানায় পড়ে যান। কিন্তু কিভাবে এখন তিনি দুই ইচ্ছে পূরণ করবেন একসাথে? একদিকে তার পিতামহরা, অন্যদিকে তার স্ত্রী। কি হবে এবার? রাজা তার স্ত্রী গিরিকার কাছে যান। তিনি দুঃখিত হয়ে গিরিকার ঘরে প্রবেশ করেন। গিরিকা খুশি হয়ে তার কাছে এগিয়ে যান। গিরিকা তাকে বলেন, এ কি মহারাজ, আজ এমন খুশির মুহূর্তে আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তবে কি আমার কোনো ভুল? রাজা তাকে থামিয়ে দিয়ে বলেন, না গিরিকা, তুমি কেন ভুল করবে? গিরিকা বলেন, তাহলে কি মহারাজ, বলুন আমায়। রাজা বলেন, আমি যদি তোমায় বলি, তুমি ক্ষমা করতে পারবে আমায়? গিরিকা বলেন, এমন কি হয়েছে মহারাজ? রাজা বলেন, গিরিকা, পিতামহদের আদেশ, ঠিক আদেশ নয়, ইচ্ছে বলতে পারো। তারা হরিণ শিকার করতে চান আজ রাতে। আমায় যে যেতে হবে। গিরিকা তার কথাটি শুনে কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপরে বলেন, আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি তো শুধুই আপনার, আর সবসময় আপনার সঙ্গেই থাকবো। ওনারা তো অতিথি, তারা সবসময় থাকবেন না যে। তাই আজকে আপনি ওনাদের ইচ্ছেই পূরণ করুন আগে। আপনি নিশ্চিন্তে যান। রাজা জড়িয়ে ধরেন তার স্ত্রীকে। তিনি বলেন, আমি তোমায় স্ত্রী হিসেবে পেয়ে ধন্য গিরিকা। গিরিকার মুখে হাসি ফুটে ওঠে। তারপরে রাজা বেরিয়ে পড়েন শিকার করতে। তার রক্ষীরা যান তার সাথে। মাঝরাতে শিকার খুঁজতে গিয়ে তিনি যখন প্রচন্ড হাঁপিয়ে পড়েছিলেন, তখন তিনি একটি গাছের নিচে বসেন বিশ্রাম নিতে।
তিনি আকাশের চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে তার স্ত্রী গিরিকার কথা ভাবতে থাকেন। তার চোখে ঘুম নেমে আসে। রাজা স্বপ্ন দেখেন গিরিকাকে নিয়ে। তিনি তার স্ত্রীর সাথে মিলনের স্বপ্ন দেখেন, আর ঠিক তখনই তার বীর্যপাত হয়। তিনি জেগে ওঠেন। যখন তিনি বুঝতে পারেন যে তার বীর্যপাত হয়েছে, তখন তিনি ভেবেছিলেন যে এই বীর্য কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না। যে করেই হোক এই বীর্য এক্ষুনি তার স্ত্রীর কাছে পৌঁছে দিতে হবে। তিনি একটি পাতায় তার বীর্য সংগ্রহ করেন। তারপরে তিনি একটি বাজ পাখিকে অনুরোধ করেন এটি গিরিকার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেই বাজ পাখিটি সেটি নিয়ে যায়, কিন্তু সেই পাখি কি আদেও সেটি গিরিকার কাছে পৌঁছে দিতে সক্ষম হবেন? পাখিটি সেটি নিয়ে উঠতে উঠতে মাঝপথে অপর একটি বাজ পাখি এসে তাকে ধাক্কা দেয়। বীর্য সহ পাতাটি পড়ে যায় তার মুখ থেকে। কি হবে এরপরে? স্বর্গে অদ্রিকা নামক এক সুন্দরী অপ্সরা ছিলেন। তিনি একটু চঞ্চল প্রকৃতির ছিলেন। তিনি মাঝে মাঝে পৃথিবীতে আসতেন নদীর জলে খেলা করতে। তিনি নদীতে দীর্ঘক্ষণ ধরে সাঁতার কাটতেন, এদিক থেকে ওদিক লাফিয়ে বেড়াতেন, জল নিয়ে খেলা করতেন। এভাবেই তিনি একদিন যমুনা নদীতে সময় কাটাচ্ছিলেন। কিছুক্ষণ বাদে তিনি সেখানে একজন সাধুকে দেখতে পান। তিনি সেই সাধুর সাথে মজা করার জন্য সেই সাধুর সামনে যান। সেই সাধু তখন চোখ বন্ধ করে এক মনে মন্ত্র জপ করছিলেন, তাই তিনি অদ্রিকাকে দেখতে পাননি। অদ্রিকা তার সামনে গিয়ে তার পা ধরে টানেন। তারপরে সেই সাধুর পা আটকে দেন। সেই সাধু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান। তিনি রেগে গিয়ে অদ্রিকাকে অভিশাপ দেন। তিনি বলেন, এত বড় সাহস তোমার, তুমি আমার পা ধরে টানলে? আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি মাছ হয়ে যাবে। অদ্রিকা কাঁদতে কাঁদতে বলেন, আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে, আপনি আমায় ক্ষমা করে দিন। আমি তো একটু মজাই করেছিলাম, আপনি কেন আমায় এভাবে অভিশাপ দিলেন? সাধু আরো রেগে গেলেন অদ্রিকার উপরে। তিনি বললেন, মজা? আমি কি মজার পাত্র তোমার? অদ্রিকা কোনো কথা বলেন না, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। তিনি আবার হাত জোর করে ক্ষমা চান সাধুর কাছে। তিনি বলেন, আমার ভুল হয়েছে, কথা দিলাম এরকম আর কোনোদিন হবে না, ক্ষমা করে দিন আমায়। অদ্রিকা বারংবার ক্ষমা চাওয়ার পর সাধু তাকে বলেন, আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু তুমি মৎস্য অবস্থায় যদি কোনো মনুষ্যের জন্ম দাও, তাহলে তুমি আবার তোমার নিজের রূপ ফিরে পাবে। এই কথাটি বলে সাধু সেখান থেকে চলে যান। অদ্রিকা বুঝে উঠতে পারেন না যে এই অদ্ভুত ঘটনা ঘটবে কিভাবে। তিনি আদিও কি কোনোদিন নিজের রূপ ফিরে পাবেন? অবশেষে মৎস্যরূপে যমুনা নদীতে তার দিন কাটতে থাকে। তারপরে আসে সেই রাত। সেই বাজ পাখির মুখ থেকে রাজা উপরিজনের বীর্য সহ পাতা পরে যমুনা নদীতে। মৎস্যরূপী অদ্রিকা সেই বীর্য খেয়ে ফেলেন। তিনি গর্ভবতী হয়ে যান। প্রায় 9 মাস পর মৎস্যরূপী অপ্সরা অদ্রিকা জেলেদের হাতে ধরা পড়েন। মাছের পেট থেকে মানবরূপী একটি পুত্র এবং একটি কন্যা শিশু বেরিয়ে আসে। জেলেরা দুটি নবজাতককে দেখে অবাক হয়ে যান। তারা তৎক্ষণাৎ রাজা উপরিচর বসুর কাছে যান এবং তাকে ঘটনাটি জানান। তারা মাছের পেট থেকে উদ্ধার হওয়া শিশুদের দেখান রাজাকে। দুজনের মধ্যে পুত্র সন্তানটিকে রাজা উপরিচর বসুর হাতে তুলে দেওয়া হয়। এই সন্তানই পরে ধর্মপ্রাণ রাজা মৎস্য নামে পরিচিত হন। আর এদিকে কন্যা সন্তানটিকে জেলে বংশের প্রধান দশরাজের কাছে দেওয়া হয়। তার শরীরে বিশেষ মাছের গন্ধ থাকায় তার নাম রাখা হয় মৎস্যগন্ধা। এই মৎস্যগন্ধাই হলেন হস্তিনাপুরের মহারানী সত্যবতী। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এরকম আরো মাইথোলজির গল্প জানতে হলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।